আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভাবুন তো, আলো তো একটা তরঙ্গ, তাই না? কিন্তু কি হবে যদি আলো শুধু তরঙ্গ না হয়ে ছোট ছোট লাফিয়ে চলা কণা হিসেবে আচরণ করে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই অসাধারণ, বলতে গেলে মাথা ঘুরিয়ে দেওয়া রহস্যটি ঘিরেই আমাদের আজকের আলোচনা, দ্য কম্পটন এফেক্ট। আজকের এই বৈজ্ঞানিক রহস্য সমাধানে আমাদের কিন্তু চমৎকার একটা রোডম্যাপ আছে। প্রথমে আমরা দেখব কম্পটনের ১৯২২ সালের বিখ্যাত সেই এক্স রে এক্সপেরিমেন্ট, এরপর আলোর কণাধর্ম, শক্তির সংরক্ষণশীলতা, কম্পটন শিফট সমীকরণটি কিভাবে আসে এবং সবশেষে তরঙ্গদৈর্ঘ্যের গ্রাফের ওই রহস্যময় চূড়া বা পিকগুলো আমরা ডিকোড করব। ১ নম্বর, কম্পটনের ১৯২২ সালের এক্স রে পরীক্ষণ। ঠিক আছে, চলুন এই বৈজ্ঞানিক গোয়েন্দা গল্পের একেবারে শুরুর দিকটায় ডাইভ দেওয়া যাক, যেখান থেকে সবকিছুর সূত্রপাত। সালটা ১৯২২। আর্থার এইচ কম্পটন দারুণ একটা কাজ করে বসলেন। তিনি একটি সলিড টার্গেটের দিকে সরাসরি এক্স রে বিম নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন, এটা কিন্তু সাধারণ কোনো এক্সপেরিমেন্ট ছিল না, এটা ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের পুরো মোড় ঘুরিয়ে দেওয়া একটা ঐতিহাসিক মুহূর্ত। ব্যাপারটা যদি আমরা খুব সহজ করে সংজ্ঞায়িত করি, তাহলে কম্পটন ইফেক্ট হলো মূলত একটি ইলেকট্রন দ্বারা এক্স রে বিকিরণের বিক্ষেপণ বা স্ক্যাটারিং। আর সবচেয়ে মজার বিষয় হলো, একে পুরোপুরি ব্যাখ্যা করা হয় বিকিরণের কণা ধর্ম বা পার্টিকেল নেচার ব্যবহার করে। এটা আমাদের পুরো আলোচনার জন্য একদম একটা সলিড বেস তৈরি করে দেবে। এক্সপেরিমেন্টটা ঠিক কিভাবে হয়েছিল, চলুন একটু স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। প্রথমে ওই যে বললাম, একটা সলিড টার্গেটে এক্স রে বিম ফেলা হলো। এরপর বিকিরণটা একটা নির্দিষ্ট কোণে, যাকে আমরা ফাই বলছি, সেই কোণে বিক্ষিপ্ত হয়ে গেল। আর শেষ ধাপে সেই বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেংথ এবং ইন্টেন্সিটি মাপা হলো। কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে ঠিক এখানেই। দেখা গেল কিছু বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য আগের চেয়ে বড় হয়ে গেছে। কেন? আর কেনই বা এই পরিবর্তনটা বিক্ষেপণ কোণের উপর ডিপেন্ড করছিল? এ তো রীতিমতো একটা পাজল। মানে এর পেছনে তো একটা সলিড লজিক্যাল এক্সপ্লেনেশন থাকা চাই, তাই না? ২ নম্বর, আলোর কণা ধর্ম। এই ফিজিক্স মিস্ট্রি সলভ করতে আমাদের এখন কিছু ব্রিলিয়েন্ট তাত্ত্বিক টুলস বা থিওরি লাগবে। চলুন সেই দিকে এগোনো যাক। তো কম্পটন এই রহস্যের সমাধান করলেন আইনস্টাইনের ফোটন তত্ত্ব ব্যবহার করে। তিনি ওই বিক্ষিপ্ত এক্স রেকে জাস্ট লাফিয়ে চলা ছোট ছোট কণা হিসেবে ধরে নিলেন। ব্যাপারটা কেমন জানেন? অনেকটা ছোট ছোট মহাজাগতিক বিলিয়ার্ড বলের কলিশন বা সংঘর্ষের মতো। বিকিরণের এই কণা ধর্মটাই স্ক্যাটারিং বা বিক্ষেপণের একদম পারফেক্ট একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়। ৩ নম্বর, শক্তি ও ভরবেগ সংরক্ষণ। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হলো, আমাদের এই অতি ক্ষুদ্র কণা সংঘর্ষকে ব্যাখ্যা করার জন্য আমরা এখন একদম বেসিক ফিজিক্সের সূত্রগুলোর দিকে তাকাব। একটু খেয়াল করুন সংঘর্ষের আগে আর পরের অবস্থার তুলনাটা। শুরুতে, মানে ইনিশিয়াল স্টেটে, ফোটনের ভরবেগ হল পি আর এনার্জি পিসি। আর ইলেকট্রনটা, সে তখন একদম শান্ত হয়ে রেস্টে বা স্থির অবস্থায় আছে। কিন্তু ধাক্কা লাগার পর, মানে ফাইনাল স্টেটে, ফোটনের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল পি প্রাইম, আর ওই স্থির ইলেকট্রনটা একটা নতুন ভরবেগ আর শক্তি নিয়ে দারুণ গতিতে ছিটকে বেরিয়ে গেল। এর গাণিতিক ফ্রেমওয়ার্কটা যদি দেখি, শক্তির সংরক্ষণশীলতা বলছে ধাক্কা লাগার আগের টোটাল এনার্জি আর পরের টোটাল এনার্জি একদম সেম থাকবে। ইকুয়েশন দুটো পাশাপাশি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ঠিক একইভাবে ভেক্টরের হিসেবে ভরবেগের সংরক্ষণশীলতাও কিন্তু বজায় থাকে। মানে এই মহাজাগতিক বিলিয়ার্ড খেলায় কোনো এনার্জি বা মোমেন্টাম একদমই হারিয়ে যায় না, জাস্ট ট্রান্সফার হয়। ৪ নম্বর, কম্পটন শিফট নির্ণয়। চলুন এবার আমরা গাণিতিক হিসাবের ক্লাইম্যাক্সে প্রবেশ করি, যেখানে আগের ওই ইকুয়েশনগুলো মিলে চমৎকার একটা একক সত্য বের করে আনবে। ভরবেগের ওই ভেক্টরগুলোকে যদি আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট গুণন করি, তাহলে আমরা ইলেকট্রনের নতুন ভরবেগের দারুণ একটা ইকুয়েশন পেয়ে যাই। দেখতেই পাচ্ছেন, এটা একটা ব্রিলিয়ান্ট ইন্টারমিডিয়েট স্টেপ, কারণ এখানে আমাদের সেই স্ক্যাটারিং অ্যাঙ্গল বা বিক্ষেপণ কোণ ফাই সরাসরি হিসাবের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। এরপরেই আসে অঙ্কের সবচেয়ে স্যাটিসফাইং পার্টটা। ওই যে এনার্জি টার্মসগুলো বসালে আর কমন ফ্যাক্টর C² দিয়ে পুরোটাকে ভাগ করে দিলে দেখা যায় অনেকগুলো জটিল টার্ম ম্যাজিকের মতো একে অপরের সাথে কাটাকাটি চলে যাচ্ছে। বিশাল একটা গাণিতিক পাজল যেন মুহূর্তেই একদম সিম্পল আর ক্লিন হয়ে গেল। আর এটাই চমৎকারভাবে প্রমাণ করে আমাদের ফাইনাল ফর্মুলাকে, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের যে পরিবর্তনটা হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে ওই স্ক্যাটারিং অ্যাঙ্গেল বা বিক্ষেপণ কোণের উপর।
এই ছোট্ট সূত্রটাই অকাট্যভাবে প্রমাণ করে দিল যে আলো ঠিক কীভাবে ধাক্কা খাচ্ছে তার উপর ভিত্তি করেই এর তরঙ্গদৈর্ঘ্য পাল্টে যায়। 5 নম্বর, তরঙ্গদৈর্ঘ্যের চূড়া বা পিকগুলোর ডিকোডিং। অনেক তো ইকুয়েশন হলো, চলুন এবার বিমূর্ত অঙ্ক থেকে সরে এসে একদম সরাসরি এক্সপেরিমেন্ট থেকে পাওয়া রিয়েল ডেটা গ্রাফের দিকে তাকাই। ডেটা প্যাটার্নগুলো একটু খেয়াল করলে দেখবেন প্রাইমারি বিমটা একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হচ্ছে, কিন্তু যখনই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হলেও তখন গ্রাফে স্পষ্ট দুটো চূড়া বা পিক দেখা যাচ্ছে। আর যখন কোণ বাড়িয়ে 90 বা 135 ডিগ্রি করা হলো তখন ওই দুটো চূড়ার মাঝের দূরত্বটা আরও বড় হয়ে গেল। তার মানে অ্যাঙ্গেলের পরিবর্তন একদম ডিরেক্টলি রেডিয়েশনের ইন্টেন্সিটি গ্রাফের শেপকে বদলে দিচ্ছে। এই দুটো চূড়ার পেছনের আসল পার্থক্যটা বোঝা কিন্তু খুবই ক্রুশিয়াল। বড় ওয়েভলেন্থে যে চূড়াটা আমরা দেখছি সেটা মূলত একটা সিঙ্গল ফ্রি ইলেকট্রন থেকে ঘটা কম্পটন স্ক্যাটারিং, কিন্তু ছোট ওয়েভলেন্থের চূড়াটি, যাকে আমরা λ0 বলছি, সেটা ঘটে শক্তভাবে আটকে থাকা ইলেকট্রনগুলোর কারণে। এই ক্ষেত্রে ধাক্কাটা এত জোরালো হয় যে পুরো পরমাণুটাই পেছনের দিকে সরে যায় বা রিকয়েল করে। আর যেহেতু পুরো পরমাণুর ভর বা এম অনেক বিশাল, তাই এর ফলে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনটা প্রায় শূন্যের কাছাকাছি বা বলতে গেলে একদম নেগলিজিবল হয়ে যায়। ভাবতে পারেন, সম্পূর্ণ অদৃশ্য কিছু কণার এই সিম্পল একটা ধাক্কাধাক্কি আমাদের এই মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে চিরতরে বদলে দিল। এটা একদম সলিড প্রমাণ করে দিল যে আলো একই সাথে ওয়েভ এবং পার্টিকেল দুইভাবেই আচরণ করতে পারে। এখন আপনারাই ভাবুন, যদি আলো নিজেই একই সাথে এরকম দুটো ভিন্ন রূপে থাকতে পারে, তাহলে আমাদের চারপাশের এই বিশাল মহাবিশ্বে আরও না জানি কত অজানা রহস্য লুকিয়ে আছে, তাই না? এই দারুণ ভাবনাটা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।